সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরা আজকে পরিসংখ্যানে ধারাবাহিকভাবে তৃতীয় ক্লাস নিয়ে এসে উপস্থিত হয়েছি। আমরা পূর্বের ক্লাসগুলোতে শেষ করেছি যে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয়, সংক্ষিপ্ত গড়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আয়তলেখা অঙ্কন করা, বহুভুজ অঙ্কন করো এবং অজীব রেখা অঙ্কন। আমরা আজকে 3টি প্রশ্ন আলোচনা করব। তো চলো আমরা সর্বপ্রথম আয়তলেখা অঙ্কনটা একটু দেখে নিই। আয়তলেখা অঙ্কন করতে গেলে আমাদেরকে আগে 3টি ঘর এখানে তৈরি করতে হবে। প্রথম যে ঘরটি সেটি হচ্ছে শ্রেণী ব্যবধান, তারপরে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এরপরে হলো গণসংখ্যা। আমি আবারও বলছি, আয়তলেখা অঙ্কনের জন্য 3টি ঘর লাগবে। সেই 3টি ঘর কি কি একটু লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে। 3টা ঘর যদি আমরা করি, প্রথম ঘরটি হচ্ছে কি বলছি বলতো? প্রথম ঘরটি শ্রেণী ব্যবধান। প্রথম ঘরটি কি? শ্রেণী ব্যবধান। তাহলে প্রথম ঘরটি আমরা লিখব শ্রেণী ব্যবধান। দ্বিতীয় ঘরটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তৃতীয় ঘরটি হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, প্রথমে আমরা আগে এদিকে বর্ডার লাইনটা দিয়ে দিই। আমরা একটু উদ্দীপকটা দেখে নিই। উদ্দীপক এখানে আমাদের কয়টা ঘর প্রয়োজন? 1, 2, 3, 4, 5, 6টা ঘর লাগবে। তাহলে আমরা 6টা ঘর লিখব। একটি ঘর, দুইটি ঘর, 3, 4, 5 এবং সর্বশেষ ঘরটি এটি, অর্থাৎ 6। 6টি ঘর হলো, তাই তো? প্রথম ঘরে কি লিখবো বলেছি? শ্রেণী ব্যবধান। তাহলে আমরা প্রথম ঘরটিতে লিখব শ্রেণী ব্যবধান। 2 নাম্বার ঘরে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন কি সীমা? শ্রেণী সীমা। আর 3 নাম্বার ঘরটির নাম হলো গণসংখ্যা। ওকে, আমরা উদ্দীপকটাকে একটু দেখি কি কি আছে আমাদের। 46 থেকে 50, 51 থেকে 55। তাহলে প্রথমটা হলো 46 থেকে 50, পরেরটি হলো 51 থেকে 55, এরপরেরটা হলো 56 থেকে 60, এরপরেরটি হলো 61 থেকে কত? 65, তারপরটা হলো 66 থেকে 70। আচ্ছা, এরপরে গণসংখ্যা ছিল আমাদের প্রশ্নে। আমরা গণসংখ্যাটি একটু লিখে নিব। আমরা গণসংখ্যাটি পাচ্ছি কত? 5, 10, 20, 15, এরপরে হলো কত? 10। আচ্ছা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা কিভাবে বের করতে হয় ওটা একটু বলি। অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটি হলো প্রথম যে সংখ্যাটি আছে তার থেকে 0.5 কমাবো আর এটার সাথে 0.5 বাড়াবো, অর্থাৎ 46 থেকে 0.5 কমে গেলে এটা হবে 45.5, আর এটা হয়ে যাবে, এটার সাথে যোগ করব তাহলে 50.5। এটা 51 আছে, এটা থেকে 0.5 কমাইলে এটা হয়ে যাবে 50.5, আর এটা হয়ে যাবে 55.5। এখানে ভেরি গুড, 55.5, এটা হয়ে যাবে 60. তারপরে এখানে আছে 61, এটা হয়ে যাবে কত? 60.5 আর 65.5। তারপরটা আছে 65.5 আর এটা হবে 70. কত? 5। কেমন? তাহলে আমাদের মোটামুটি গণসংখ্যাটার
যে আয়তলেখাঙ্কনের জন্য যে গড়টি করার দরকার, যে চার্ট করার দরকার, আমরা এটা ইতিমধ্যে এঁকে ফেলেছি। তাহলে আমাদের প্রশ্নটি হলো আয়তলেখ অঙ্কন করা। কি অঙ্কন করা? আয়তলেখ অঙ্কন। কেমন? আচ্ছা। এবার আসি আমরা এটাতে আয়তলেখটা আসলে কিভাবে অঙ্কন করতে হবে আমরা সেটা দেখব। তার জন্য আমরা সর্বপ্রথম একটা গ্রাফকে এভাবে ছোট আকার করে ছিঁড়ে নিব। নেওয়ার পরে আমরা গ্রাফের যেকোনো একটা অংশকে ধরবো। ধরো আমরা এখান থেকে প্রথম ৫ ঘরের একটি লাইন। হুম? কত ঘরের লাইন? ৫ ঘর। তাহলে এখানে আমরা ধরবো 0, তারপর দেখো 0 থেকে ১, ২, ৩, ৪, ৫। এটা যদিও অনুজ্জ্ব অর্থাৎ স্পষ্ট নেই। এজন্য আমি এটাকে এভাবে দিব। তারপরে দেখো আমার এখানে প্রথম সীমাটা কত? ৪৫.৫। তা আমরা এটাকে চাইলে এভাবে আড়াআড়ি করে লিখতে পারি অথবা পাশাপাশিও লিখতে পারি। তাহলে আমার এখানে হলো ৪৫ দশমিক কত? ৫। তারপরে কত আছে? ৫০ দশমিক, এই ঘরে হবে ৫০.৫। তারপরে ৫ ঘরের মাথায় কি হবে? ৫৫.৫। তাহলে ৫৫.৫। এরপরে কত হবে? ৫৫ পরে ৬০.৫। এরপরে কত হবে? ৬৫.৫। এরপর সর্বশেষ হলো কত? ৭০.৫। এখন তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো। আমি এভাবে লিখছি আড়াআড়ি যাতে জায়গাটা সুন্দর দেখা যায়। কেমন? আচ্ছা, তাহলে আমরা এবারে এদিকে এটাকে এই অক্ষ বরাবর একটা দাগ দিয়ে দিব। এটাকে আমরা বলবো OX অক্ষ। কি অক্ষ? তাহলে এটা হলো আমাদের OX অক্ষ। আর উপরের দিকে যেটা পাবো আমরা ওটার নাম হচ্ছে OY অক্ষ। কি অক্ষ? তাহলে উপরের দিকে আমরা যে দাগটা দিব এখান থেকে সোজা করে, এটার নাম হচ্ছে আমাদের OY অক্ষ। OY অক্ষ। কেমন? আচ্ছা। তো OY অক্ষ বরাবর এখানে হচ্ছে 0, এখান থেকে উপর দিকে থেকে ১, ২, ৩, ৪, ৫। কেমন? তাহলে এখানে হবে ৫, এটার মাথায় হবে এখানে ১০, এখানে হলো ১৫, এই বরাবর হলো ২০, ২৫, ৩০। সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে আমাদের ২০। মানে আমরা ৩০ পর্যন্ত গেছি, আর উপরে যাওয়া লাগবে না। তাহলে এবারে আসি একটু গণসংখ্যাটার দিকে খেয়াল করব এবং গ্রাফে আমরা এগুলাকে স্থাপন করব। তা আমরা যদি দেখি ৪৫.৫ থেকে ৫০.৫ এ কয় ঘর আছে? ৫ ঘর। তাহলে এটা উপরের দিকে ৫ ঘর যাবে। এইখান থেকে এইটা ৫ ঘর। সোজা করে দাগ দিয়ে দিবে একটা। কত ঘর? ৫ ঘর। তারপরে আছে ৫০.৫ থেকে ৫৫.৫ এ ১০ ঘর। তাহলে এই হলো ৫০.৫, এই হলো ৫৫.৫। এখানে কত ঘর আছে এই বরাবর? ১০ ঘর। এই যে দেখো উপরের দিকে ১০ এঁকেছি। কেমন? তারপরে আছে কত? তারপরে আমরা যদি খেয়াল করি, এরপরে আছে ২০ ঘর। কত ঘর? তাহলে ১০, এ হলো ২০। খেয়াল করছো? ২০ ঘর। এরপরে আছে কত ঘর? ১৫ ঘর। তাইলে ১৫ ঘরের পরে এরপরে কত ঘর আবার? ১০ ঘর। হলো? আচ্ছা, যেহেতু আমরা ইয়েগুলা পেয়ে গেছি, প্রত্যেকটার বিন্দুগুলা পেয়ে গেছি, এখন আমরা এটাকে কি করে দিব? যোগ করে দিব। প্রথমে এই অংশটুকু একটু মিলিয়ে নিব। একটু খেয়াল করো ভালোভাবে। এই আয়তলেখ একটা যদি বুঝি, যেকোনো উদ্দীপকের আয়তলেখ একই রকম। কেমন? এটা এই উপরের প্রান্তের সাথে এই উপরের প্রান্তটা প্রত্যেকটা যোগ করে দিব। আবার এটার শেষ প্রান্তের সাথে এই উপরের প্রান্ত পর্যন্ত যোগ করে দিব। আবার এটার এই অংশের সাথে এই অংশটা যোগ করে দিব। এখানে এটাকে যোগ করে দিব। এটা হলো সর্বশেষ প্রান্ত, হ্যাঁ? এটাকে যোগ করে দিব। তাহলে এই যে আমরা চিত্রটা পেলাম, এটাকে আমরা পেন্সিল দিয়ে একটু কালো রং করে দিব। কি করে দিব? কালো রং করে দিব। আমি জাস্ট এভাবে দিয়ে গেলাম। এখন তুমি পরীক্ষার সময় আমরা এটাকে যদি সময় থাকে অবশ্যই একটু কালো কালার দিয়ে কালো পেন্সিল দিয়ে এটাকে একটু
এভাবে ধরে একটু কালার করে দিবে এই অংশটুকুকে। ঠিক আছে? তাহলে এটাই মূলত আমাদের হচ্ছে কি লেখা? আয়তলেখা। এখন আমরা এটার জন্য কিছু বাংলা লেখা লিখার প্রয়োজন নিচে। আমরা বাংলা লেখাটা আসলে কি লিখবো? কি লিখা যায়? আমি ওটা সম্পর্কে যদি একটু লিখি বা দেখাই দিই। আমাদের ২ টা অক্ষ ছিল গ্রাফে। একটা ছিল OX অক্ষ। তা আমরা ১ম এ একটু সারসংক্ষেপে ছোট করে লিখবো, যত কম লিখা যায়। আহামরি বেশি কিছু লিখবো না। তাহলে দেখো আমরা কি লিখবো? OX অক্ষ বরাবর OX অক্ষ বরাবর OX অক্ষ বরাবর হচ্ছে কে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা। এই OX অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখছি। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখেছি। কেমন? আরেকটা অক্ষ ছিল আমাদের OY অক্ষ বরাবর কি সংখ্যা? গণ সংখ্যা। কেমন? চক কাগজে প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে এক একক হিসেবে এক একক হিসেবে ধরিয়া ধরিয়া কি করি? স্থাপন করা হলো। মানে প্রতি এক ঘরকে এক এককে ধরছি। কখনো কখনো আমার এই মানগুলো যদি একদম ছোট হয় ৩, ৫, ৭ তাহলে চিত্রটা একদম ছোট আসবে। সেক্ষেত্রে এক ঘরকে আমরা ২ একক ৩ একক ধরি। তখন ১ থাকলে ৩ ঘর যাই, ২ থাকলে ৬ ঘর যাব, ৪ থাকলে ৩ ৪ ১২ ঘর যাবে ৩ করে ধরলে। তখন চিত্রটা একটু কি হবে সেক্ষেত্রে বড় হবে। তো যাই হোক মোটামুটি আমরা এটুকুই যদি লিখতে পারি আশা করা যায় ভালো একটা নাম্বার আমরা এখান থেকে পেতে পারি। ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের মোটামুটি আয়তলেখটি শেষ। আমরা এই পর্যায়ে শিখব বহুভুজ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা এই পর্যায়ে যে বহুভুজ রয়েছে বহুভুজটি অঙ্কন করব। তো বহুভুজের জন্য আমাদেরকে ৩টি ঘরে কাজ করতে হবে। কয়টি ঘরে কাজ করতে হবে? ৩টি ঘরের কাজ করতে হবে। সেই ৩ ঘরের কাজ কি কি আমি তোমাদেরকে সেটা এখন দেখিয়ে দিব। আচ্ছা এক এক জায়গায় এক এক রকম করছে। আমরা এই পর্যায়ে অঙ্কন করব বহুভুজ। কি অঙ্কন করব? বহুভুজ। আচ্ছা তাহলে দেখো বহুভুজ কি করব? অঙ্কন করা শিখব। তো বহুভুজ অঙ্কনের জন্য আমাদেরকে আবার ৩টি ঘর করা লাগবে। কয়টি ঘর? ৩টি ঘর। সেই ৩টি ঘর কি কি আমরা একটু দেখি। প্রথম ঘরটির নাম হচ্ছে হ্যাঁ, শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি যেটাই বলি। তাহলে প্রথম ঘরটার নাম হলো এক ঘর, একটা ঘর দিলাম। ২ নাম্বার ঘরের নাম হচ্ছে শ্রেণী মধ্যমান আর ৩ নাম্বার হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা। আর আমাদের এইভাবে কয়টা ঘর লাগবে দেখছি আমরা? ৬টা ঘর। কয়টা ঘর? ৬টা ঘর। তাহলে একটি ঘর, তারপর হলো ২টা ঘর, ৩টা ঘর, ৪টা ঘর, ৫টি ঘর, আ মোটামুটি ৬টি ঘর। কেমন? আচ্ছা তো কি, কি লাগবে? প্রথম ঘরে আমরা কি লিখবো বলছিলাম? ২ নাম্বার ঘরের নাম হলো মধ্যমান। আর ৩ নাম্বার ঘরের নাম হচ্ছে
গণ সংখ্যা। কেমন? আচ্ছা, এই হলো। এখন আসো, শ্রেণী ব্যবধান আমাদের কত থেকে কত ছিল? উদ্দীপকটা দেখে একটু যদি আমরা বলি, পূর্বের ন্যায় কত? ৪৬ থেকে ৫০। পরেরটা কত ছিল? ৫১ থেকে ৫৫, ৫৬ থেকে ৬০, পরেরটা হচ্ছে ৬১ থেকে ৬৫, ৬৬ থেকে ৭০। কেমন? আচ্ছা, এই হলো। এখন মধ্যমান। মধ্যমানটা আমরা আগে করেছি। মধ্যমান কিভাবে করতে হয়? এই ২ টা যোগ করে, শ্রেণী ব্যবধান ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ, ২ দিয়ে ভাগ। আমরা ইতিমধ্যে মধ্যমান করেছি। কিভাবে করতে হয় শ্রেণী মধ্যমানটা? প্রথমে আমরা এই ২ টা যদি যোগ করি তাহলে হবে ৯৬। ৯৬ এর অর্ধেক হচ্ছে কত? ৪৮। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? পরেরটা কত? ৫ করে যোগ হবে প্রত্যেকবার, যেহেতু ব্যবধান ৫। ৫৩, এর পরেরটা ৬৩, এর পরেরটা হচ্ছে ৬৮। আর গণসংখ্যা কত করে? ৫, ১০, ৫, ১০, ২০, ১৫, ১০। এ হলো গণসংখ্যা। এখন আমরা এটার বহুভুজ অঙ্কন করব। কি অঙ্কন করব? বহুভুজ। তাহলে বহুভুজ অঙ্কন করতে গেলে আমি আবার গ্রাফটা নিয়েছি, এখানে দেখো। তো গ্রাফের আমরা প্রথমে ৫ ঘরকে একটু ঢেউ 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 দিয়ে দিব। এই প্রথম ৫ ঘর, এটা হলো ও এক্স অক্ষ। কি অক্ষ? তাহলে আমাদের এই অক্ষটার ও এক্স অক্ষ, আর উপরের দিকে যে অক্ষটা আছে ওটার নাম হলো ও ওয়াই অক্ষ। ও ওয়াই অক্ষ। আর এটা হলো আমাদের ও এক্স অক্ষ। ও এক্স অক্ষ। তাহলে আমাদের ও এক্স অক্ষ বরাবর যেটা, এটা হলো ও এক্স, আর এটা হলো আমাদের ও ওয়াই অক্ষ। তো ও এক্স অক্ষ বরাবর যেটা, সেটা আমাদের হবে শ্রেণী মধ্যমানটা। কি হবে? শ্রেণী মধ্যমান। আর ও ওয়াই অক্ষ বরাবর যেটা, এদিকে হবে আমাদের গণসংখ্যা। কি হবে? আচ্ছা, তাহলে দেখো আমরা কিভাবে আঁকতে পারি একটু খেয়াল করো। তাহলে আমার এখানে থেকে শুরু হয়ে প্রথম শ্রেণী মধ্যমানটা হচ্ছে ৪৮। তাহলে আমরা এই প্রথম ঘর যেখানে শেষ হয়েছে, এই ঢেউ ঢেউর পরে এখানে আমরা দিব ৪৮। প্রথম ঘরে কত? ৪৮ এর পরের ঘরটা কত দেখি একটু? ৫৩। তাহলে এই বরাবর হলো আমাদের ৫৩। এর পরের ঘর কত? ৫৮। এর পরের ঘর ৬৩। এরপরে কত? ৬৮। যদি আরো থাকতো তাহলে আমরা পরের ঘরগুলোতে এভাবে করতাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমাদের কোন ঘরে কত, এটা একটু যদি দেখি। আমাদের ৪৮ ঘর বরাবর হচ্ছে ৫। তাহলে ৪৮ বরাবর হলো, এই হলো ৫। ৪৮ এর পরে ৫৩ বরাবর হলো ১০। তাহলে ৫, এই হলো ১০। আমরা আরেকটা কাজ করি, আমরা এদিকে একটু আইডেন্টিফাই করি। এখানে হলো ৫, এটাতে হলো কত? ১০, এখানে হলো ১৫, এখানে কত? ২০, উপরের দিকে ৫ ঘর ৫ ঘর করে ব্যবধান না? ২৫, আর এখানে হবে কত? তাহলে আমরা ২ টা বিন্দু দিয়েছি। একটা ৪৮ এর, একটা ৫৩ এর। এরপরে কত? ৫৮। ৫৮ এর বিন্দুটা কত? ২০। তাহলে ১০, ২০। একটু খেয়াল করবা, কালো থেকে কালো হচ্ছে ১০ ঘর, আবার লাল থেকে লালও কত? ১০ ঘর। একই কালার থেকে এক কালার থেকে একই কালারের দিকে গেলে ১০ ঘর করে ব্যবধান। আর কালো থেকে লাল ৫ ঘর, আবার লাল থেকে লাল ১০, কালো থেকে কালো, লাল থেকে কালো, আর কালো থেকে লাল ৫ ঘর। তাহলে আমরা ২০ ঘর দিয়েছি। এরপর হচ্ছে ৬৩ তে কত? ৬৩ তে ১৫। তাহলে ৬৩ বরাবর কত ঘর উঠবে? এই দেখো, এই পর্যন্ত হলো ১০, আর এখানে হলো ৫, ১৫ হলো। কেমন? এরপরে ঘরে কত? ৫৮। ৫৮ তে কত? ১০। তাহলে ৫৮ তে আমরা ১০ ঘর উপরে যাব। এই হচ্ছে ১০ ঘর। তাহলে এখন আমার কাজ হচ্ছে, হ্যাঁ, আগের মতো প্রথম এখানে দেখো ঢেউ ঢেউটা যেখানে শেষ হয়েছে, এখান থেকে প্রথম বিন্দু যোগ। একটু ভালো করে খেয়াল করব। এখান থেকে প্রথম বিন্দু যোগ, পরে দ্বিতীয় বিন্দু থেকে তৃতীয় বিন্দু যোগ। দ্বিতীয় থেকে কোথায়? তৃতীয়তে। দ্বিতীয় থেকে তৃতীয় থেকে চতুর্থ বিন্দুতে। কোন বিন্দুতে? তাহলে
এরপর হচ্ছে তৃতীয় থেকে চতুর্থ বিন্দু, এরপর হবে চতুর্থ থেকে পঞ্চম বিন্দু। হ্যাঁ, এভাবে ক্রমান্বয়ে একটার সাথে আরেকটা। তারপরে পঞ্চম থেকে, তারপরে ষষ্ঠ থেকে, ওই যে আমার এক অক্ষতে দিতে পারি, অথবা এক অক্ষ এখানে, এখানে 5 ঘর এখানে শেষ হয়েছে না, পরবর্তী 5 ঘর তো এখানে, তাহলে এখান থেকে এনে এটাকে এখানে মিলিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে মিলিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বহুভুজ। কি ভুজ? বহুভুজ। বহুভুজ। তাহলে আমরা এখন যে কোনো তথ্য দিয়ে চিত্রটা আঁকতে পারবো কিনা, বহুভুজের চিত্রটা? আশা রাখছি তোমরা এটা পারবে। কেমন? এরপরে এটার নিচেও লেখা লিখতে হবে। এখানে লিখবো আমরা এখন ও এক্স অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর? ও এক্স অক্ষ বরাবর হলো মধ্যমান, শ্রেণী মধ্যমান। ও এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান। আর ও ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি সংখ্যা? ঘন সংখ্যা। এখন ওই আগের মতন ছক কাগজে প্রতি ক্ষুদ্রতম এক গড়কে এক একক ধরি হিসাবে ধরিয়া স্থাপন করি। এটা পারবো তো? আচ্ছা, এই কথাটা লিখবো। তার সাথে সাথে মোটামুটি তাহলে আমাদের বলা যাচ্ছে যে বহুভুজ অঙ্কনের সিস্টেমটা আমরা জানলাম। এই পর্যায়ে আমরা জানবো অজীব রেখা অঙ্কন। কি রেখা অঙ্কন? তো অজীব রেখার জন্য আমাদেরকে 4টি ঘর করতে হবে। কয়টি ঘর? আবার বলো, কয়টি ঘর? আচ্ছা, সে অজীব রেখার জন্য যে 4টি ঘর করব, অজীব রেখার 4 ঘরের জন্য আমাদেরকে যে যে কাজগুলো করতে হবে, একটি হচ্ছে শ্রেণী ব্যবধান, তারপরে হলো গণসংখ্যা বা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাও করা যায়, এরপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদেরকে নতুন একটি ঘর করতে হবে যার নাম হলো কি সংখ্যা? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, না এটা তো আছে 4টা ঘর টোটাল। তাহলে আসো আমরা এখন এটার কাজটা করি। এখন 4 ঘর করব। তাহলে প্রথম একটা গ্রাফে আমি এঁকেছিলাম, এটাতে দেখো এখানে আমরা অলরেডি এখানে 3টা ঘর করেছি। হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা হচ্ছে 2 ভাবে করা যায়। আরেকটা হচ্ছে এটা থেকে 1 কমিয়ে। কেমন? আচ্ছা, আমরা এই পর্যায়ে অজীব রেখা কিভাবে আঁকতে হয় সেটা দেখব। তো আমি প্রথমে অজীব রেখার জন্য ঘর তৈরি করে নিচ্ছি। তাহলে দেখো আমরা মোটামুটি ঘরটা কমপ্লিট করেছি। এখন আমরা ঘরের মানগুলো লিখবো। আমরা অজীব রেখা অঙ্কন করব। অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের 4টা ঘর লাগবে। একটি ঘর হচ্ছে শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তারপর হচ্ছে গণসংখ্যা, আর একটি হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমার ব্যবধানটা কত থেকে কত ছিল? 46 থেকে, এই ব্যবধান হলো 46 থেকে 50, তারপরটা হচ্ছে 51 থেকে 55, এরপরে কত? 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। এটা হচ্ছে আমার কি শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। এবার আসো অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটাকে, তখন তো 0.5 দিয়ে করিয়েছি না, এটা ছাড়াও আরেকটা প্রক্রিয়া করা যায়, প্রত্যেকটা প্রথমটা থেকে এক এক করে কমিয়ে দেওয়া। তার মানে এটা 46 আছে, এটাকে 1 কমাই দিলে কত হবে? শুধু প্রথমটা থেকে 1 কমাবো, 1, পরেরটা যা যা আছে তা থাকবে 50। তাহলে এটা থেকে 1 কমাও, তাহলে এটা কত হয়ে যাবে এখন? 50, পরেরটা ঠিক থাকবে 55। এরপরেরটা থেকে 1 কমাও, 56 থেকে 1 কমালে 55, আর এটা 60 ঠিক থাকবে। 1 কমাও, 60, এটা 65 ঠিক থাকবে। এটাতে 1 কমাও, 65, 70 হলো। গণসংখ্যাটা কত কত আছে? 5, 10, 20, 15, আবার 10। আর ক্রমযোজিত গণসংখ্যাতে আমরা বের করতে পারি প্রথমটা যা আছে তা, অর্থাৎ
এখানে 5 এর 5, এই 5 এর সাথে 10 যোগ হবে, তাহলে 5 আর 10 এ কত হবে এখানে? 15 আর 20 এ 35 আর 15 আর 50 আর 10 এ 60। এই গড়টির আলোকেই আমাদেরকে এখন চিত্রটা আঁকতে হবে, কেমন? তো ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে আমাকে 60 গড় উপরে উঠতে হবে। কত গড়? তার জন্য আমাদেরকে অবশ্যই এরকম বড় একটি গ্রাফ নিতে হবে। আমি বড় একটি গ্রাফ নিয়েছি। তাহলে দেখো আমরা কিভাবে এটা করব। আগের মতন আমরা প্রথমে 5 ঘরকে এইভাবে একটু ঢেউ 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 দিয়ে দিব। এটা হচ্ছে আমার ও এক্স অক্ষ। কি অক্ষ? ও এক্স অক্ষ। এটা হলো আমাদের ও এক্স অক্ষ। আর উপরের দিকে যেটা যাবে ওটা হচ্ছে ও ওয়াই অক্ষ। কি অক্ষ? তো আমি এটা দাগ দিয়ে দিচ্ছি একদম উপর পর্যন্ত, যেহেতু 60 ঘর যেতে হবে তার মানে অনেক বড় নাকি? 60 ঘর উপর উঠতে হবে। আচ্ছা, আমি একটু আগে আইডেন্টিফাই করি উপরের দিকে 5 10 করে। তাহলে দেখো এখান থেকে এখানে 5 এর যদিও দাগটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, তো আমি গুণে দেখি কোথায় 5 হয়। 1 2 3 4, এইখানে হলো 5, কেমন? লাল ঘরে হচ্ছে 10, এই বরাবর হলো কত? 15, এই লালে হচ্ছে 20, এটাতে হলো 25, এখানে হলো 30, 35, তারপরে হবে কত? 40, মেবি এখানে 45 নাকি? 45 এর পরে হচ্ছে কত? 50, 50 এর পরে কত? 55, 55 এর পরে কত? 60, 60 এর পরে আর তো প্রয়োজন নাই। এটা হচ্ছে আমার কি অক্ষ? ও ওয়াই অক্ষ। আচ্ছা, এখন আসো এটাকে আঁকবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা থেকে। কার থেকে? ক্রমযোজিত গণসংখ্যা থেকে। আচ্ছা, তো ক্রমযোজিত গণসংখ্যা যদি লক্ষ্য করো, আচ্ছা এর আগে আমরা এদিকে যে শ্রেণী মধ্যমানগুলো পেয়েছি সেগুলো একটু আগে বসিয়ে নিই। প্রথম ঘরটা কত পেয়েছি? 45। তাহলে আমার এখান থেকে এখানে হবে কত আমার? 45, তারপর হচ্ছে কত? 50, এরপরে ঘর কত? 55, তারপরে কত? 60, এরপর 65, এরপরে ঘর কত? 70। হ্যাঁ, আমরা এদিকে লিখেছি 45 50 55 60 65 70। আচ্ছা, এবার আমার 45 থেকে 50 এর যে ঘরটি আছে সেখানে কত? সেখানে হলো প্রথম হলো কত ঘর? 5 ঘর। কত ঘর? তাহলে আমরা প্রথম উপরের দিকে 5 ঘর যাই। এখানে এই হলো 5 ঘর। হলো? 45 এ 5 ঘর। এরপরে কত ঘর? 15 ঘর। তাহলে 5 10, এই হলো আমাদের 15। তারপরে কত ঘর? তারপর হচ্ছে 35 ঘর। তাহলে আমরা এইদিকে 35 ঘর উপরের দিকে যাই। 10 20 30, এই হলো 5 35। আশা করছি বুঝতে পেরেছো। 35 এর ঘর পরের ঘর হচ্ছে 50 ঘর। তাহলে আমরা 50 টা একটু গণে নিই। 10 20 30, এই পর্যন্ত হলো 40, 40 এর পরে হলো কত? এ হলো 50। এইখানে 50 ছিল না? পরবর্তী ঘরটি হলো 50, এরপরের ঘর হচ্ছে 60। তো 60 হলো 10 20 30 40 50, এইখানে হলো 60। এখন আমরা আগের মতন প্রথম বিন্দুর সাথে প্রথম বিন্দুটা যোগ করে দিব, প্রথম বিন্দুর সাথে দ্বিতীয় বিন্দু, কেমন? আচ্ছা হ্যাঁ, এখন আসো এখানে প্রথমেই মাথা থেকে এই প্রথম বিন্দু, তারপরে প্রথম বিন্দুর শেষ প্রান্ত থেকে দ্বিতীয় বিন্দু যোগ, দ্বিতীয় বিন্দুর শেষ প্রান্ত থেকে এরপরে কোন বিন্দু? আমরা এই চারটা সচরাচর কোথায় দেখতে পারি জানো? তোমরা ক্রিকেট খেলা দেখো না? ক্রিকেট খেলা রানের জন্যই অজীব রেখা লাগে, কারণ রান কখনো কমে। এই ওভারে রান যদি না নেয় তাহলে রানটা অপরিবর্তিত থেকে যাবে, কিন্তু এটা নিচে নামবে কখনো? রান কখনো নিচে নামে না, রান বাড়ে, সমান থাকে অথবা বাড়ে, কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের এই অজীব রেখা। আমি আবার একটু দেখাচ্ছি নিচ থেকে। এই হচ্ছে, হয়তো ক্যামেরায় ভালোভাবে আসতেছে না, তবু দেখো এটা হচ্ছে আমার
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর OY অক্ষ বরাবর হচ্ছে আমাদের গণসংখ্যা। এই হলো চিত্রটি। হ্যাঁ, এটা হচ্ছে অজীব রেখা গ্রাফ বা অজীব রেখা অঙ্কন করলাম আমরা এখানে। তাহলে আমি এটা একটু লিখে দিই। অজীব কি রেখা অঙ্কন, অজীব রেখা অঙ্কন। তাহলে আমরা এটা অজীব রেখা অঙ্কন করলাম। ক্লিয়ার? আর কি কোনো সমস্যা থাকবে তিনটা নিয়ে? আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা? আশা করছি থাকবে না। তো ঠিক আছে, আজকের মতো আমরা এই গ্রাফের ইয়ে থেকে আজকের মতো আমরা পরিসংখ্যান অধ্যায় থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আমরা অবিন্যস্ত উপাত্ত দিয়ে যেভাবে প্রশ্নগুলো হয় সেগুলো দেখাবো। কিভাবে নিবেশন সারণী তৈরি করতে হয়, পরিসর বাইর করতে হয়, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। এই তিনটা জিনিস যদি পারো তাহলে বাকি কাজগুলো এই বিন্যস্ত উপাত্তের অঙ্কগুলোর মতন, অর্থাৎ ক্রমজিত গণসংখ্যা, গড়, মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত গড়, গাণিতিক গড়, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা এগুলোই আসবে আবার ঘুরে ফিরে। ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।